লাস্ট দিন আমরা থামছিলাম হচ্ছে নাইট্রিক অ্যাসিডের জারণ ধর্মের বিক্রিয়া, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের নাইট্রিক অ্যাসিডের জারণ ধর্মের বিক্রিয়ার সাথে সাথে দেখো নাইট্রিক অ্যাসিডের যে বিক্রিয়াগুলো আমরা শিখছিলাম সেখানে আমরা নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের প্রস্তুতি আপনা আপনি শিখে গেছিলাম। যখন নাইট্রিক অ্যাসিড ছিল লঘু তখন উৎপন্ন হয়েছিল N2O, যখন ছিল মধ্যম গাঢ় তখন উৎপন্ন হয়েছে NO, যখন দেখলাম নাইট্রিক অ্যাসিড গাঢ় তখন উৎপন্ন হয়েছে NO2। তখন নাইট্রিক অ্যাসিডের বিভিন্ন অক্সাইডও এখান থেকে উৎপন্ন হয়েছে। এখন আসো তোমাদের এই নাইট্রিক অ্যাসিড রিলেটেড আর কয়েকটা বিক্রিয়া দেখে এই পার্টটা ক্লোজ করব। মাইক্রোফোনটা সবাই অফ করো। রাফাত, জি ভাইয়া। ডিসপ্রপোর্শন রিয়াকশন কি মনে আছে? ভাইয়া ওই একই বিক্রিয়ার মধ্যে একবার জারণ আর বিজারণ দুটোই ঘটে। এই বিক্রিয়ার মধ্যে একটা জারণ একটা বিজারণ হইতেই পারে। একই বিক্রিয়া একই মৌলের একবার জারণ আর একবার বিজারণ, বা একই পরমাণু। ও হ্যাঁ, জি থ্যাংক ভাইয়া ইউ, এটাই। থ্যাংক ইউ, ঠিক আছে। খেয়াল করো N2O4, ঠিক আছে? এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা অক্সিডেশন নাম্বার +4। একবার দেখো কমে হয়েছে +3, তার মানে এটা হচ্ছে নাইট্রোজেন এন এর বিজারণ। আর একবার বেড়ে হয়েছে +5, তার মানে এটা হচ্ছে জারণ। তার মানে এটাকে আমরা N2O4 বা নাইট্রিক অক্সাইড বা ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইডের ডিসপ্রপোর্শন বিক্রিয়া বলতে পারি। এই বিক্রিয়াটা সিমিলার একটা বিক্রিয়াও রিসেন্ট 2-1 বছরের মধ্যে বইটা আসছে, বুঝছো? সেক্ষেত্রে N2O4 ছিল না, যৌগটা ওরা সম্ভবত চেঞ্জ করে দেয়, এক্সাক্ট বিক্রিয়াটা মনে নেই, বাট ওইটা আসলে এই ডিসপ্রপোর্শন বিক্রিয়াটাই ছিল। একবার তোমরা একটু কোশ্চেন ব্যাংকটা দেখো। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের নাইট্রোজেন আর ফসফরাসের বিক্রিয়া। ফসফরাসের জন্য অ্যাসিড গুলোর জন্য আলাদা করে আমরা কোনো বিক্রিয়া শিখি না। শুধু একটা ইনফরমেশন একটু মনে রাখো, এটা হচ্ছে P2O5 নিরোধক। এইটার বিক্রিয়া আমরা জৈব যৌগে মনে হয় অনেক ক্ষেত্রে ব্যবহার করছি, ঠিক আছে? মনে করো আমি যদি সালফিউরিক অ্যাসিডের সাথে P2O5 এর বিক্রিয়া করাই, তাহলে P2O5 সালফিউরিক অ্যাসিড থেকে এখনো পানি বের করে দিবে, তাহলে উৎপন্ন হলো SO3। আর P2O5 নিজে পরিণত হবে মেটাফসফরিক অ্যাসিড HPO3। অনুরূপ ভাবে এখানে যদি তুমি নাইট্রিক অ্যাসিড নাও, তাহলে P2O5 নাইট্রিক অ্যাসিড থেকে এক অণু পানি বের করলে তৈরি হবে N2O5, আর সে আজীবন এই মেটাফসফরিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। যদিও P2O5 এর এছাড়া বহু নিরোধকের বিক্রিয়া আমরা জৈব যৌগে শিখছি। ইথানোয়িক অ্যাসিড অ্যানহাইড্রাইড তৈরি করার সময় আমরা P2O5 ইউজ করতাম। তো আলাদা করে P2O5 এর নিরোধক হিসেবে বিক্রিয়া দেখানোর কিছু না। ত্রিশ সেকেন্ড রেখে দিই, তারপর মুছে দিচ্ছি, হ্যাঁ?
দেখো, এই যৌগটার নাম হয়তো তোমরা আগে শুনে থাকবা, রাজঅম্ল। রাজঅম্ল বলা হয় এই কারণে এ যে কোনো নিষ্ক্রিয় ধাতু যেমন গোল্ড, প্লাটিনাম এদেরকে দ্রবীভূত করতে সক্ষম। তো রাজঅম্লের সংকেত বলো, মিশ্রণ বলো, সেটা হচ্ছে 3 মোল গাঢ় HCl। অনেকে রাজঅম্লের সংকেত বললে এইখানে ব্র্যাকেটে কং বা বাংলায় গাঢ় কথাটা লেখো না, এটা ভুল। মানে গাঢ় না হইলে ওটাকে আমরা রাজঅম্ল বলতে পারি। আর 1 মোল গাঢ় HNO3, এই যে মিশ্রণটা, এই মিশ্রণটাকে আমরা রাজঅম্ল বলি। তা রাজঅম্লের বিক্রিয়ার স্পেশালিটি কি দেখো, এই বিক্রিয়াটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এটা আমার বোঝানোর তেমন কোনো সুযোগ নাই। জাস্ট যেটা মেইন কথা সেটা হচ্ছে, পৃথিবীতে আমরা যত অ্যাসিডের বিক্রিয়া দেখছি সব দেখছি আমরা জাইমান অক্সিজেন চারকের বিক্রিয়া, অক্সিডাইজিং এজেন্টের যত বিক্রিয়া আমরা দেখছি এতদিন সব দেখছি জাইমান অক্সিজেন। রাজঅম্ল হচ্ছে একমাত্র অক্সিডাইজিং এজেন্ট বা একমাত্র স্পেশাল অক্সিডাইজিং এজেন্ট বা একমাত্র স্পেশাল তীব্র জারক যে জারণ করে জাইমান ক্লোরিন। সারা জীবন আমরা করছি জাইমান অক্সিজেন দিয়ে, রাজঅম্লটা হচ্ছে স্পেশাল যে উৎপন্ন করতে পারে জাইমান ক্লোরিন। জাইমান ক্লোরিন উৎপন্ন করার ক্ষমতা এই পৃথিবীতে হাতে গোনা আর একটা দুইটা যৌগ ছাড়া আর পৃথিবীতে কারো, তার মধ্যে সবচেয়ে স্পেশালটা হচ্ছে রাজক। সো এই জাইমান ক্লোরিনটা হচ্ছে নিষ্ক্রিয় যত ধাতু আছে যেমন গোল্ড বা প্লাটিনাম, এদের সাথে জাইমান ক্লোরিনটা বিক্রিয়া করে। গোল্ডের যোজনী মনে রাখবা 3, মনে না রাখলেও চলে, বাট গোল্ড জাইমান ক্লোরিনের সাথে যুক্ত হয়ে এটার নাম হচ্ছে অরিক ক্লোরাইড, ঠিক আছে, এটা গঠন করে। এখন এই AuCl3 আবার HCl এ দ্রবীভূত হয়ে যায়, দ্রবীভূত হলে ক্লোরোঅরিক অ্যাসিড নামে একটা অ্যাসিড তৈরি করে, HAuCl। এটার নাম পাশে একটু লিখে দিই, ক্লোরোঅরিক অ্যাসিড। তোমরা একটু কষ্ট করো, এই 3টা বিক্রিয়া যোগ করে টোটাল বিক্রিয়াটা লেখো। জাইমান ক্লোরিন কাটাকাটি করার জন্য যততেই গুণ দেওয়া লাগবে তততেই গুণ দিয়ে এই 3টা বিক্রিয়া যোগ করে টোটাল বিক্রিয়াটা একটু লেখো নিজেরা। শেষ করছো কেউ? জি দাদা, শেষ হয়েছে দাদা। একটু বলো টোটালটা। দাদা 2 AU গোল্ড,
এটা হচ্ছে 2 জি দাদা তাহলে 2AU প্লাস 3HNO3 HNO3 এই সেলটা আগে বলে হিসাব করে নিই, তাহলে 3 3 9 আর 2 11 না? 11 জি 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 দাদা 11HCl 11 সেল আচ্ছা আর 3HNO3 জি দাদা 2HAuCl4 বলতে প্লাস থাকো। H2O H2O কয়টা? 6টা। জি দাদা 6টা আর NOCl 3টা। জি দাদা থ্যাংক ইউ। সমস্যা নেই, আমি ক্যামেরা ঠিক করে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে কোশ্চেনটা এইভাবে আসে, দেখো রাজ অম্ল কিভাবে গোল্ডকে দ্রবীভূত করে বিক্রিয়ার সাহায্যে, দেখো কোশ্চেনটা আসে এইভাবে, বুঝছো? রাজ অম্ল কিভাবে গোল্ডকে দ্রবীভূত করে বিক্রিয়ার সাহায্যে, দেখো একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিলে আমি প্লাটিনামেরটা দেখাবো। এখন দেখো, গোল্ডের জায়গায় যদি প্লাটিনাম হয়, তাহলে জাস্ট যেটা মনে রাখবা, প্লাটিনামের যোজনী হচ্ছে 4, ঠিক আছে? তো শুধু ছোট্ট একটা চেঞ্জ হবে, আর একটা ছিল ক্লোরো অলিক অ্যাসিড, এটার নাম হচ্ছে ক্লোরো প্লাটিনিক অ্যাসিড। তাহলে এইটারে জাস্ট 2 দিয়ে গুণ দিলে হচ্ছে, এটার আর অন্য কাউকে গুণ টুন দেওয়া লাগে না, যোগ করার পর সমতাটা নিজেরা করে দিই। এটার আমি করলাম, জাস্ট পার্থক্যটা হচ্ছে গোল্ডের যোজনী ছিল 2, প্লাটিনামের 3, প্লাটিনামের হচ্ছে 4। আর ক্লোরো প্লাটিনিক অ্যাসিডের সংকেত একটু মনে রাখি, H2PtCl6, মানে এটা 2 অণু HCl গ্রহণ করে। স্ক্রিনশটটা নিয়ে নাও, সমতা পরে নিজেরা করে নিও, এটা অত টাইম ওয়েস্ট করার দরকার নেই। তাহলে আমাদের মোটামুটি নাইট্রিক অ্যাসিড রিলেটেড যত বিক্রিয়া ছিল সবগুলো বিক্রিয়া শেষ। তোমাদের এখানে জাস্ট ইম্পর্টেন্স দুইটা জায়গায়, এক হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিড যখন জারক হিসাবে ব্যবহৃত হয়, এই জায়গাটা ইম্পর্টেন্ট, কারণ এই বিক্রিয়াগুলো ঘুরে ফিরে প্রচুর আসে বিভিন্ন যৌগের সাথে। কারণ ইনঅর্গানিক কেমিস্ট্রিতে বা আমাদের যেটা বলে গ্রুপ কেমিস্ট্রিতে এই বিক্রিয়ার ইম্পর্টেন্স খুব বেশি। আর এই রাজম, এই দুইটা বিক্রিয়া একটু ভালো মতো শিখো। আর ফাঁকে ফাঁকে যেগুলো হালকা ধারণা দিচ্ছি খাতায় থাকলো, চোখ বুলায় রেখো, কখন কোনটা লাগে কে জানে। আর টোটালটা শেষ হোক, আমি একটা কোশ্চেন লিস্ট, একটা বিক্রিয়া লিস্ট দিতে গেলে একটা বিক্রিয়া লিস্ট দিয়ে দিব, বিক্রিয়া শিখো। হয়তো 2 4টা বিক্রিয়া তোমাদের নিজেদের হাতে ছেড়ে দিব, বুঝবো? বসে দিলাম।
তাহলে এখন আসো, আমাদের বাকি হচ্ছে আর দুইটা গ্রুপ। একটা হচ্ছে গ্রুপ 16 সালফারের গ্রুপ, আর একটা হচ্ছে গ্রুপ 17 ক্লোরিনের গ্রুপ। রাহিন আসো? জি দাদা। আগের দিন আমি একটা টেকনিক শিখাইছিলাম যে একটা অধাতুর যখন আমরা বিভিন্ন যৌগ লিস্ট করি, যে জারণ সংখ্যা দেখে কোনটা জারক হবে, কোনটা বিজারক হবে, কোনটা বোধ হবে, এটা ডিসাইড করা। তাহলে এখানে দেখো সালফারের জারণ সংখ্যা হচ্ছে -2, সালফিউরিক অ্যাসিডের +6, আর SO2 এর +4। তাহলে এই তিনটা যৌগের জন্য বল কোনটা বিজারক, কোনটা জারক, আর কোনটা দুইটাই? H2S দাদা বিজারক। H2S বিজারক অলওয়েজ। আর H2SO4 জারক। H2SO4 জারক। আর SO2 দুইটাই হতে পারে। দুইটাই হতে পারে, বিকজ এর জারণ সংখ্যা মাঝামাঝি। ভেরি গুড, থ্যাংক ইউ। স্পিকারটা অফ করে দিই। তাহলে দেখো এই জিনিসটা আমাদের খুব হেল্প করে। আগের দিন আমি দেখাইছিলাম, এই জন্য আজকে ডিটেলস দেখালাম না। আশা করি তোমাদের মনে আছে যে জারণ বিজারণ, জারক বিজারক ডিসাইড করার ক্ষেত্রে যখন একটা অধাতু অসংখ্য জারণ সংখ্যা বিদ্যমান, তখন দেখবা সব থেকে ছোটটা হবে বিজার, এটা বিজার। সব থেকে বড়টা হবে জারক, এটা জারক। আর মাঝে যে জারণ সংখ্যাটা থাকবে সেটা জারক বিজারক বোধ হইতে পারে। তাহলে এখন আমরা মোটামুটি এর বিজারণ দেখবো, এর জারণ বিজারণ দুইটাই দেখবো। আর এর বেলায় শুধু জারণ দেখলে সালফারের তেমন কোনো এক্সট্রা বিক্রিয়া করা লাগে না। দেখো এটাকে বলি এক ঢিলে দুই পাখি মারা, ঠিক আছে? এখানে দেখো জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, দ্যাটস ওয়াই এ জারক। একটা জারক হইলে আর একটা দেখানোর দরকার নেই। অর্থাৎ এই বিক্রিয়াতে SO2 বিজারক, কি বললাম, দেখো এই বিক্রিয়াতে H2S বিজারক হিসেবে কাজ করছে, সে তো স্বাভাবিক করবে। কিন্তু এই বিক্রিয়াতে SO2 হচ্ছে জারক। এক ঢিলে দুই পাখি মেরে দিলাম, H2S বিজারক, SO2 জারক, সেটা বুঝাই দিলাম। কিন্তু তোমাদের আমার যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা ভিন্ন। তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে H2S অলওয়েজ জারণের পর সালফারে পরিণত হয়। যদিও এ মানে তোমার যৌগ মানে তীব্র জারক পেলে জারণ সংখ্যা বৃদ্ধি পেতে পেতে H2SO4 মানে সালফেট আয়ন পর্যন্ত পরিণত হতে পারে। বাট মোটামুটি নর্মাল বিক্রিয়াগুলোতে H2S যেহেতু নিজে বিজারক, তাহলে H2S জারিত হবে, তাহলে H2S জারিত হয়ে সালফারে পরিণত। আর SO2 যখন জারক হিসেবে কাজ করে, SO2 নিজে হবে বিজারিত, SO2 বিজারিত হয়ে সালফারে পরিণত। অর্থাৎ এদের দুইজনেরই গন্তব্য হচ্ছে সালফার। সো এইটা যদি বুঝে থাকো তাহলে তোমাদের কাজ হচ্ছে ওপেন ফর অল, যে কেউ একজন বলো এই বিক্রিয়াতে কি হবে। একটু তাড়াতাড়ি। সালফার আর HCl। সালফার আর HCl, এটা অবশ্য আন্দাজেও বলা যায়, বিকজ এখানে কিছু নাই, মানে তোমার অন্য কিছু হওয়ার মতো কোনো সুযোগ নাই। আমি যদি এবার আরেকটু কমপ্লিকেটেড করে দিই,
একটু বড় একটা যৌগ দিলাম, এবার কি হবে বলো তো? ফেরাস ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফার। প্রথম কথা, FeCl3 বিজারিত হয়ে FeCl2 হয়, এটা মোটামুটি আমরা সবাই জানি। আর H2S জারিত হয় সালফার আর HCl। তোমাদের আমি জারণ বিজারণের সমতা শিখাইছিলাম যতদূর মনে পড়ে, জারণ বিজারণ পড়ানোর সময়। আজকে লাস্ট টাইমের মতো মুখে মুখে করাই, বিকজ যেহেতু আমরা আবার জারক বিজারকের কিছু বিক্রিয়া পাইছি। খেয়াল করো খুব কেয়ারফুলি সবার জন্য। H2S -2 থেকে 0 হয়েছে, তার মানে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে 2। এই 2টা বসবে FeCl3 এর পাশে। FeCl3 তে দেখো Fe+3 থেকে +2 হয়েছে, তার মানে জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে 1। এই একটা বসবে H2S এর পাশে, মানে H2S এর পাশে কিছু বসানোর দরকার নেই। তাহলে বাম সাইডের সমতা কমপ্লিট, জাস্ট এইটা দেখে তুমি ডান সাইডের সমতাটা করে Fe 2টা, হাইড্রোজেন 2টা, ডান সাইডের সমতা দেখো শেষ। অর্থাৎ যে কোনো জারণ বিজারণ বিক্রিয়া সমতা করার ক্ষেত্রে রুল হচ্ছে জারকেরটা বিজারকের জারণ সংখ্যা চেঞ্জ করবে জারকের পাশে, আর জারকের জারণ সংখ্যা চেঞ্জ করবে বিজারকের পাশে। জাস্ট ইন্টারচেঞ্জ করে দিলে বাম সাইড সমতা হয়ে গেলে ডান সাইড অটোমেটিক। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এক্সট্রা একটা সমতার জন্য যে কাজটা করা লাগে, এইখানে জারকের যে অক্সিজেন গুলো থাকে অক্সিজেন অনুযায়ী পানিটাকে সমতা করতে হয়। তো জারকে যে কয়টা অক্সিজেন থাকবে সেই কয়নো পানি উৎপন্ন হবে, পানিটাকে এক্সট্রা করে সমতা করতে হয়। অন্যান্য বিক্রিয়া সেটাও দরকার, যেমন এখানে দেখো যে জারক আর বিজারকে জারণ সংখ্যা ইন্টারচেঞ্জ করাটা সমতা হয়ে গেছে। কোনো কনফিউশন থাকলে বলো। ভাই নিচের বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিড আসবে, এটা বুঝবো কি করে? নিচের বিক্রিয়ায় HCl আসবে, তার কারণ হচ্ছে তোমার H2S তো পরিণত হচ্ছে সালফারে, আর FeCl3 পরিণত হচ্ছে FeCl2 এ, তার মানে বাকি থেকে হাইড্রোজেন আর ক্লোরিন। মানে জাস্ট একটু বেসিক কমন না সেন্স। ঠিক আছে, জি ভাই ঠিক আছে। মানে এই দুইটা তো নিজেদের মধ্যে আর অন্য কোনো যৌগ তৈরি করতে পারবে না, বুঝছো? তাহলে এটাও কমন সেন্স দিয়ে করবো, মানে তোমাদের আমি জাস্ট এই কারণে এগুলো শেখাচ্ছি। বুয়েটের এই ধরনের অজৈব বিক্রিয়াটা ওরা বেসিক্যালি জারণ বিজারণের কমন সেন্সটা তোমাদের আছে কিনা এই জিনিসটা ওরা চেক করে। ওরা দেখলে মনে হয় খুব টাফ একটা বিক্রিয়া দিচ্ছে বা বিক্রিয়া জীবনে করনি, আসলে ওরা ওই কাজটা করতে চায় না। ওরা দেখতে চায় যে তুমি জারণ বিজারণের টেকনিকটা অ্যাপ্লাই করতে পারতেছো কিনা। যেমন ধরো এই বিক্রিয়াটা SO2 বিজারক, এটা ধরো আমি আগে থেকে ডিক্লেয়ার করে দিলাম, তোমাদের একটু সুবিধা হবে তাই। তাহলে প্রথম কোশ্চেন, জাস্ট একটু সিম্পল মাথা খাটাই আমরা। সালফার এখানে জারণ সংখ্যা +4, যদি SO2 বিজারক হিসেবে কাজ করে, আমার প্রথম কোশ্চেন হচ্ছে সালফারের জারণ সংখ্যা বাড়বে নাকি কমবে? বাড়বে। বিকজ বিজারক নিজে জারিত হয় বা বিজারকে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। জারণ বিজারণের ওই আমার দুইটা লাইন, জারণ সংখ্যা বৃদ্ধি ইকুয়াল টু জারণ ইকুয়াল টু বিজারক ইকুয়াল টু ইলেকট্রন ত্যাগ। এই একটা লাইন একটু কষ্ট করে অলওয়েজ মাথার মধ্যে রাখো, যে কোনো জারণ বিজারণ বিক্রিয়া খুব সহজ হয়ে যায়। তাহলে এটা বিজারক, এটা জারণ সংখ্যা বাড়বে, এই জায়গাগুলোতে দয়া করে কনফিউশন রেখো না, তাহলে আসলে কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, সালফার +4 আছে, তাহলে বেড়ে কি হইতে পারে? +6। +6, কারণ সালফারের মাঝখানে কোনো বিজোড় জারণ সংখ্যা নাই। তাহলে বাকিটা আপনা আপনি হয়ে যাবে। মঞ্জুর, কমপ্লিট করে ফেলো, কি হবে? এটা ফেরিক ক্লোরাইড আর সালফিউরিক অ্যাসিড। ফেরিক ক্লোরাইড আর সালফার। হারমোনাইট সমতার জন্য একটা HCl লাগে। HCl কে লাগে? আচ্ছা হিসাব করি। SO2 এর ক্ষেত্রে হচ্ছে 2, 2 বসবে এখানে, এটার 1, এটার 1 বসানোর দরকার নেই। আর তোমার হচ্ছে যে এটা H2S, ভাইয়া সালফারেরও জারণ সংখ্যা বাড়লো, ওদিকে আয়রনেরও জারণ সংখ্যা বেড়ে গেল না? ওহো সরি আমার একটু ভুল হয়েছে।
এটা FeCl3 দিব, খেয়াল করে নিন, মানে এ তো বিজারক। ঠিক আছে? জি দাদা। ওকে, তাহলে শোন, এই ধরনের জারণ বিজারণ বিক্রিয়াগুলোতে তোমার খালি এইটুকু আইডিয়া থাকা লাগবে যে ওই মৌলটা বা ওই যৌগটা জারণ সংখ্যা চেঞ্জ হলে কি হয়, এতটুকু ঝামেলা থাকলেই হবে। কারণ ওরা বিক্রিয়া আমাদের এরকম ফরম্যাটেড বিক্রিয়া জীবনেও দিবে না, ওরা দিবে ওদের পছন্দ মতো, কিন্তু এমন কিছু দিবে না যেটা কমপ্লিট করা যায় না। ওরা খালি চেক করবে যে SO2 যে H2SO4 হচ্ছে এই কমন সেন্সটুকু তোমার আছে, বাকিটা পরীক্ষার হলে একটু মাথা ঠান্ডা রেখে করলে সচরাচর মিলে যায়। সচরাচর অজৈব বিক্রিয়াগুলো খুব বেশি আহামরি টাফ হয় না। ঠিক আছে, মাঝে মাঝে দুই একটা একটু হাবিজাবি বিক্রিয়া দেয়, বাট অধিকাংশ ক্ষেত্রে আমি দেখছি অজৈব বিক্রিয়াগুলো কম্পারেটিভলি ওই ফরম্যাটেড কিছু বিক্রিয়ায় ঘুরে ফিরে আসে। আচ্ছা শোনো, SO2 এর একটা স্পেশাল প্রপার্টি আছে, SO2 ব্লিচিং এজেন্ট, বিরঞ্জক। বিরঞ্জক মানে আশা করি তোমরা জানো, বিরঞ্জক মানে যে রঙিন বস্তুকে বর্ণহীন করে বা বিবর্ণ করে। তো এইটাও SO2 আসলে বিজারণ কি, যেহেতু SO2 বিজারক, তার মানে SO2 জাইমান হাইড্রোজেন উৎপন্ন করতে সক্ষম। ঠিক আছে, এই জাইমান হাইড্রোজেন রঙিন বস্তুকে বিবর্ণ করে। বিবর্ণ বা বর্ণহীন। একটা স্ক্রিনশট নিয়ে নাও। বিক্রিয়া এরকম SO2 দিয়ে আমি আরো অসংখ্য এনে হাজির করতে পারি, ওটা আমার দরকার নেই। তুমি জাস্ট এইটুকু মনে রাখো যে কোন মৌলটা বা কোন যৌগটা জারণ সংখ্যা চেঞ্জ এর পর কিসে পরিণত হচ্ছে। তাহলে মোটামুটি তোমাদের এই ধরনের রিয়াকশন গুলোতে খুব বেশি প্রবলেম আশা করি হবে না। এখানে যা রিয়াকশন দেখতেছো 90% জারণ বিজারণ, জাস্ট দুই একটা থাকে যেগুলো ওই যে নিরুদন, যেমন এটা বিরঞ্জক এরকম, রাজ অম্লের ক্ষেত্রে দেখলাম জাইমান ক্লোরিন, এরকম স্পেশাল দুই একটা থাকে। মুছে দিলাম। এই ইনফরমেশনটা সবাই একটু ভালো মতো মাথায় রাখবে। আমরা নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কি দেখছি, যে নাইট্রিক অ্যাসিড সব ঘনমাত্রাতেই জারক, কিন্তু মাইক্রোফোনটা অফ করো। আমরা কি দেখছিলাম দেখো, নাইট্রিক অ্যাসিড ছিল দেখো সে সব ঘনমাত্রাতেই জারক। লঘু অবস্থাতে HNO3 N2O দিছে, মধ্যম গাঢ়তে তখন NO দিছে, গাঢ়তে NO2 দিছে। তিন ঘনমাত্রাতে সে জারক ছিল, বাট বিক্রিয়া ছিল ডিফারেন্ট। কিন্তু সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে বিক্রিয়া ঝামেলা কম, কারণ সে শুধু গাঢ় অবস্থাতেই জারক, কিন্তু মানে অন্য কোনো ঘনমাত্রায় সে জারক। এখন দেখো এই বিক্রিয়াটা, কপার আর সালফিউরিক অ্যাসিড লঘুর মধ্যে যখন বিক্রিয়া হয়, তখন দেখো কপার হাইড্রোজেনের থেকে কম সক্রিয়, ফলে কপার স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না। সো এট সিম্পল কন্ডিশন কপার আর লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে কোনো বিক্রিয়া হবে না। কিন্তু এই বিক্রিয়াটা যদি কপার আর গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে হয়, তখন কি হবে দেখো, কপার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না, কিন্তু সালফিউরিক অ্যাসিড তো কপারকে জারিত করতে পারে। সো নাইট্রিক অ্যাসিডে আমরা যে স্টাইলে বিক্রিয়া দেখছিলাম, সালফিউরিক অ্যাসিডে আমরা হুবহু
সেম স্টাইলে বিক্রিয়া করতে পারে। এবং এটা আরো সহজ বেশি, তার কারণ কি, নাইট্রিক অ্যাসিডে অক্সাইড হয়েছিল 3টা, কিন্তু সালফিউরিক অ্যাসিডে অক্সাইড হবে অলওয়েজ এসোড, সালফিউরিক অ্যাসিডে অন্য কোনো অক্সাইড হবে না। তাহলে দেখো নাইট্রিক অ্যাসিডে পানি হইতো, এখানে নাইট্রোজেনের একটা অক্সাইড হইতো, জার্মান অক্সাইড। সেম কাজটা সালফিউরিক অ্যাসিডের বেলায় আমরা করব, এবং যেহেতু এই বিক্রিয়াটা খুব সহজ, এটা মুখে মুখে সমতাও হয়ে যাবে, এটা কোনো এক্সট্রা ক্যালকুলেশন করতে হবে না। দেখো 3টা বিক্রিয়া যদি আমি যোগ করে দিই, তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে এই 3টা বিক্রিয়া যোগ করে দাও, তাহলে ফাইনালি এই বিক্রিয়াটা উপরেরটা পেয়ে যাবে। আর কারো সালফিউরিক অ্যাসিডের নিরুপণ ধর্ম আছে, এটা তো আশা করি ক্লাস 9 থেকে পড়তেছো। এটার আমি কোনো বিক্রিয়া দেখাইলাম না। ইথানল থেকে ইথিন বানানোর সময় বা জৈব যৌগে অসংখ্য বিক্রিয়া আমরা কারো সালফিউরিক অ্যাসিডের নিরুপণ ধর্ম ব্যবহার করছি। গ্রুপ 16 আমাদের মোটামুটি শেষ, বুঝছো? মুছে দিলাম তাহলে। তাহলে এবার হচ্ছে আমাদের লাস্ট নিষ্ক্রিয় গ্যাসেরটা আমরা আগেই বলে দিছি, কাটা পড়ছে তাই তো। এটা গ্রুপ লিখছি, বুঝছো? এটা হচ্ছে আমাদের লাস্ট নিষ্ক্রিয় গ্যাসটা আগেই বলে দিছি, আগের দিন 15 মোটামুটি শেষ করলাম, মানে নাইট্রোজেন ফসফরাস, একটু আগে সালফার অক্সিজেন অর্থাৎ গ্রুপ 16 হলো, এখন হচ্ছে গ্রুপ 17। গ্রুপ 17 সবাই চিনো, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অর্থাৎ হ্যালোজেন। অ্যাস্টাটিন, হ্যালোজেনের মধ্যে অ্যাস্টাটিন আসবে না তেজস্ক্রিয় হতে। হ্যালোজেন শুধু এই 4টা, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখন এদের সক্রিয়তা আশা করি জানো, উপর থেকে নিচে কম। এখন ঝামেলাটা বাধায় কি জানো, ঝামেলাটা বাধায় হচ্ছে উপর থেকে নিচে দেখো, এতে তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্স এত দ্রুত কমে, বিশেষ করে ফ্লোরিনের থেকে অন্যান্যদের তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্সটা এত বেশি, যে কারণে ফ্লোরিনের সাথে অন্যান্যদের ধর্মে তেমন কোনো মিল পাওয়া যায় না। ফ্লোরিনটা সবসময় দেখবে এদের সাথে থেকে ব্যতিক্রম। এখন ফ্লোরিন কোন কোন জায়গায় ব্যতিক্রম, সেটার আগে আমি তোমাদের একটু ধারণা দিয়ে আসি। আচ্ছা, এই অসামঞ্জস্যতা বা ডিসপ্রপোর্শন বিক্রিয়া ভেবে বসো না। এই অসামঞ্জস্যতা বলতে বোঝাচ্ছি যেসব জায়গায় ক্লোরিন অন্যান্য হ্যালোজেনের সাথে সামঞ্জস্যপূর্ণ না, সেই জায়গাগুলো বোঝাচ্ছি। যেমন ধরো ইলেকট্রন আসক্তিটা মনে হয় সবাই জানে,
ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন চলে যায় ক্লোরিনের পরে। এটা হচ্ছে ফ্লোরিন এক ঘর শিফট করছে। বন্ধন বিয়োজন শক্তি, এখানে দেখো ফ্লোরিন চলে গেছে সবার পরে, মানে ফ্লোরিনকে ভাঙতে সবচেয়ে কম শক্তি দেওয়া লাগে, হওয়ার কথা ছিল ফ্লোরিন সবার আগে, কিন্তু এই যে আকার ছোট আর নিজেদের মধ্যে প্রচুর বিকর্ষণ, দ্যাটস ওয়াই এর নিজের বন্ধন খুব দুর্বল, মানে সব থেকে শক্ত। তোমাদের আমি প্রায় একটা কথা বলতাম যে জৈব যৌগে কার্বন আর ফ্লোরিনের বন্ড পাবান, সেটার কারণ হচ্ছে এই দেখো সিএফ বন্ড সবচেয়ে দুর্বল। সিএফ বন্ড সবচেয়ে দুর্বল হওয়ার ধরো এক, সিএফসি ছাড়া সিএফ বন্ডের আর তেমন কোনো অস্তিত্ব নাই, হাতে গোনা দুই একটা জায়গায় হয়তো সিএফ বন্ড পাইতে পারো, আদারওয়াইজ সিএফ বন্ডের তেমন কোনো অস্তিত্ব নাই। তার কারণ হচ্ছে সিএফ বন্ধন বিয়োজন শক্তির মান সবচেয়ে কম। আর আদার্স কিছু আছে? এইচএফ সবচেয়ে দুর্বল অম্ল এই চারটার মধ্যে, বিকজ হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনের কারণে হাইড্রোজেন সে সহজে ছাড়তে চায় না, যেহেতু এইচএফ এ হাইড্রোজেন বন্ধন অনেক শক্তিশালী। এই কয়টা মাথায় আসতেছে আমার এই মুহূর্তে, বুঝছো? এর বাইরেও এরকম টুকরা টাকরা আরো দুই একটা পাবা, বইতে পড়ার সময় যদি চোখে পড়ে তো দেখে। দাদা এই বন্ধন বিয়োজন শক্তি মানে ফ্লোরিন ফ্লোরিন কম কেন আরেকবার একটু বলবেন প্লিজ? ওই যে কারণে ফ্লোরিনের থেকে ফ্লোরিন ইলেকট্রন আসক্তি কম, ঠিক সেই একই কারণ। আকার খুব ছোট, আকার খুব ছোট হয়, ইলেকট্রন গুলোর মধ্যে আকর্ষণ যতটা না প্রবল, বিকর্ষণ তার থেকে অনেক বেশি প্রবল, ফলে বন্ডটা আনস্টেবল। মানে বন্ধনজোড় ইলেকট্রন গুলোকে লোন পেয়ার ইলেকট্রন গুলো এত বেশি বিকর্ষণ করে যে বন্ডটা আনস্টেবল হয়েছে। বুঝাতে পারছি না একটু ডিটেলসে বলবো? দাদা বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া ফ্লোরিনের না তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? তাই তো দেখতেছি, পাশে তো মান দেওয়া আছে, এগুলো তো সব তড়িৎ-ঋণাত্মকতার মান দিচ্ছি, সবচেয়ে বেশি না, অন্যান্য গুলো থেকে অনেক বেশি, যে কারণে অসামঞ্জস্যতা 4, 3, 2 আর 2.67 আয়োডিন। আর ওই জন্যই কি মানে আর বন্ধন বিয়োজন শক্তি কি ওই জন্য কিছু হতে পারে? না, বন্ধন বিয়োজন শক্তির সাথে সরাসরি তড়িৎ-ঋণাত্মকতার কোনো সম্পর্ক নেই। ওই যে বললাম বন্ধন বিয়োজন শক্তি মেইনলি হচ্ছে ওর আকার খুব ছোট, এটা হচ্ছে মেইন ইস্যু। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। দাদা আর একটা জিনিস বলছি, গলনাঙ্ক নিচের দিকে বাড়ে কেন একটু বলবেন? এটা কোনো পর্যাবৃত্ত ধর্ম না, এটা কারো ক্ষেত্রে বাড়তে পারে, কারো ক্ষেত্রে কমতে পারে। তুমি যে কোনো একটা গ্রুপ খুলে নাও, গ্রুপ খুলে দেখবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হঠাৎ বাড়তে বাড়তে হঠাৎ কমে গেছে, আবার বাড়া শুরু হয়েছে। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে সচরাচর কোনো কোশ্চেন করে খুব একটা লাভ হয় না। যদি কখনো কোনো ব্যাখ্যা চাই, তুমি খেয়াল করবা যার চার্জ ঘনত্ব বেশি তার গলনাঙ্ক বেশি হবে মৌলদের ক্ষেত্রে, এটা হচ্ছে নর্মাল ইস্যু ন্যাচারালি। তবে এটা সবসময়ের জন্য সত্যি না, তবে 90% কেস যার চার্জ ঘনত্ব বেশি তার গলনাঙ্ক বেশি। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোনো পর্যাবৃত্ত ধর্ম না, তো এটাকে সরাসরি আমরা ব্যাখ্যার মধ্যে আনতে পারি। তো দাদা মনে করেন মানে এই 17 নাম্বার গ্রুপের ক্ষেত্রে যদি হয় যে মনে করেন একটা মনে করেন সিলভারের সাথে যদি সবকটা যুক্ত করি, সিলভার ফ্লোরাইড সিলভার ক্লোরাইড।
করলাম, তারপর আর ওই যে গলনাঙ্ক মানে কোনটার বেশি বা কম? ফাজানের নীতি অ্যাপ্লাই করো। মৌলের বেলায় ঝামেলা, যৌগের বেলায় তো ফাজানের নীতি আছে। যার আয়নিক ধর্ম বেশি হবে তার গলনাঙ্ক বেশি হবে। যৌগ হলে তখন ফাজান অ্যাপ্লাই করবা। জি দাদা, বুঝতে পারছি। বুঝতে পারছো? ভেরি গুড। আচ্ছা, এখানে হ্যালোজেনের ক্ষেত্রে বুঝছো এরকম কোনো জারণ বিজারণ বিক্রিয়া নাই। কতগুলো কমন বিক্রিয়া বলি। এটা জারণ বিজারণে শিখাইছিলাম তোমাদের, মনে আছে? কোনটা কি হবে একটু বলো তো। ওপেন ফর অল, এটা আগেও শিখাইছি, এই কারণে বলতেছি। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড প্রথমটা, তারপর এটা সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরেট। ভেরি গুড, থ্যাংক ইউ মুঞ্জে। ওহো, ক্লোরিনের আরেকটা ব্যতিক্রম আছে, এটা শেখানো হয় না, এটা ভুলে গেছে, তারা এখন শিখেছে। এটা কেউ ভুলে গেলে একটু চোখ বুলাই নাও, একটা কোশ্চেন দেখো। ক্ষমতা ঠিক আছে না? হুম, ঠিক আছে। যত হ্যালোজেন আছে বুঝছো, সব হ্যালোজেন একটা কমন বিক্রিয়া দিয়ে প্রস্তুত করা যায়। এটাকে আমরা বলি হ্যালোজেন প্রস্তুতির সাধারণ বিক্রিয়া। কিন্তু এই সাধারণ বিক্রিয়া দ্বারা ক্লোরিন তৈরি করা যায়। হালকা।
দেখো আমি মুখে বলি, এই যে এক্সটা দেখতেছো, এই এক্সটা এখানে ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন। এই যে এক্সটা এখানে দেখতেছো, এক্সটা এখানে বেসিক্যালি ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন, কিন্তু ফ্লোরিন না। দেখো আমরা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের তিনটেকে কিভাবে প্রস্তুত করতে পারি? যে কোনো একটা ধাতব হ্যালাইড নিয়ে, ধাতব হ্যালাইড নিয়ে তাকে H2SO4 আর MnO2 মিশ্রণ দ্বারা জারিত করবে। মিশ্রণ দ্বারা জারিত করলে তারপরে জাইমন অক্সিজেন উৎপন্ন হবে, জাইমন অক্সিজেন ধাতব হ্যালাইডকে জারিত করে হ্যালোজেন তৈরি করবে। কিন্তু এই পদ্ধতিতে সবাইকে তৈরি করা যাবে, কিন্তু ক্লোরিনকে যাবে না। তার কারণ হচ্ছে এই বিক্রিয়াটা পসিবল না। HF প্লাস অক্সিজেন ইকুয়াল টু ক্লোরিন, এই বিক্রিয়াটা কখনো হয় না। অর্থাৎ HF কে জারিত করে ফ্লোরিন করা যায় না, কারণ ফ্লোরিন নিজে সবচেয়ে তীব্র জারক। বুঝতে পারছো? ক্লোরিন নিজে সবচেয়ে তীব্র জারক হয়, HF কে জারিত করে কখনো ফ্লোরিন করা যায় না। অর্থাৎ এই বিক্রিয়াটা কখনো আমরা করতে পারবো। দ্যাটস ওয়াই এই বিক্রিয়ার সাহায্যে, বা যেটাকে আমরা হ্যালোজেন প্রস্তুতির সাধারণ বিক্রিয়া বলি, এই বিক্রিয়ার সাহায্যে কখনো ফ্লোরিন করা যায় না। কেউ বলতে পারো তাহলে ফ্লোরিন প্রস্তুত করা হয় কেমনে? কারণ জেনারেলাইজড কোনো বিক্রিয়াতে আমি ফ্লোরিন বানাইতে পারতেছি, তাহলে ফ্লোরিন বানানো যাইতে পারে কেন? একেও তীব্র জারক, তার মানে তুমি ক্লোরাইড আয়ন থেকে ফ্লোরিন বানাইতে পারবা না সরাসরি কোনো জারণ বিক্রিয়া দিয়ে, কোনো জারক মিশ্রণ দিয়ে বা কোনো জারক দিয়ে ওকে বানানো যাবে না। তাহলে ফ্লোরিন বানানোর ওয়ে কি হইতে পারে? একটাই ওয়ে আছে, বুঝছো? যে কোনো ফ্লোরিন প্রস্তুত করার, ফ্লোরিন প্রস্তুত করার ওয়েটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। ক্যালসিয়াম ফ্লোরাইড বা সোডিয়াম ফ্লোরাইড এগুলো তড়িৎ বিশ্লেষণ করে ফ্লোরিন বানাইতে হবে। এছাড়া ফ্লোরিন প্রস্তুত করার প্র্যাকটিক্যাল আর কোনো ওয়ে। তোমাদের মোটামুটি ভাবে বেসিক যে বিক্রিয়াগুলো ছিল, ঠিক আছে, সেগুলো মোটামুটি শেষ। গ্রুপ 13 আর 14 কোনো বেসিক বিক্রিয়া নাই ওইভাবে, কিছু ব্যাখ্যামূলক কোশ্চেন আছে, ওগুলো কম বেশি 9-10 থেকে পড়ে আসছো। গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 এই তিনটে মিলে আমাদের কিছু বেসিক বিক্রিয়া ছিল, এইগুলো হচ্ছে ঘুরে ফিরে। আর কিছু অ্যাপ্লাইড বিক্রিয়া আছে, যেমন কিছু যৌগ টৌগ আছে, যেমন ব্লিচিং পাউডার প্রস্তুতি, ক্লোরিন পানি প্রস্তুতি, ফিটকিরির সংকেত, এরকম। তারপরে হচ্ছে টিংচার আয়োডিন, এরকম ডিএপি, টিএসপি, এরকম কিছু সারটারের নাম। তো এটা আমি মিলে একটা সংকেত লিস্ট বানায় আমাদের বৃহস্পতিবার তো পরীক্ষা, থেকে কালকের মধ্যে দিয়ে দিই, সংকেত লিস্ট বানায়। আর বৃহস্পতিবার এইটা যে চ্যাপ্টার এমসিকিউ পরীক্ষা 3টায়, তবে ওইটাতে বিক্রিয়া থাকবে না। যেহেতু এমসিকিউ পরীক্ষা, ওইটাতে বিক্রিয়া রিলেটেড কিছু থাকবে না, জাস্ট বেসিক থার্ড চ্যাপ্টার, অর্থাৎ সংকরণ। আগের মানে মেইন ক্লাসে আমরা যে টপিক গুলো দেখছিলাম, গ্রুপ কেমিস্ট্রি হালকা পাতলা কিছু থাকে, এই সাধারণ বৈশিষ্ট্যগুলো, ক্রোম গুলো, এগুলো টুকটাক থাকে। বিক্রিয়া ওইভাবে দেওয়ার তো সুযোগ নেই এমসিকিউ পরীক্ষা। তো আপাতত বিক্রিয়া নিয়ে মাথা কামানোর দরকার নেই, তোমরা মেইন যে টপিক গুলো চ্যাপ্টার 3 ওইগুলো পরশুদিনের পরীক্ষার জন্য একটু দেখে ফেলো। আর আজকে যে ক্লাসটা আমরা করলাম, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। আজকে যে ক্লাসটা আমরা করলাম, এটা বেসিক্যালি হচ্ছে তোমাদের কুরআন হাজারি সেকেন্ড পেপার, চ্যাপ্টার 1 আর 2। যদি কেউ চ্যাপ্টার 1 আর 2 হলো, দেখবো প্রায় শতিনেক বিক্রিয়া আছে, কিন্তু এর ভিতর থেকে আমরা বেছে বেছে অল্প কিছু, যে কয়টা একটু আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, তার মধ্যে বেছে বেছে কিছু শিখাইছি। তো এটা বই খোলার খুব একটা দরকার নেই, বই খুললে আরো কনফিউজ হয়ে যাইতে পারবে কোনটা ছেড়ে কোনটা পড়বে। মোটামুটি তোমাদের হচ্ছে সবগুলো একটা কমন ধারণা দেওয়ার চেষ্টা করছি, আর আমি একটা সামারি করে সংকেতের একটা লিস্ট আর তার সাথে
কিছু প্র্যাকটিস বিক্রিয়া দিয়ে দিব না, আশা করি এর চেয়ে বেশি তোমাদের কোনো সময় লাগবে না। কোনো কোশ্চেন থাকলে বলো। ভাই ওই নাইট্রিক অ্যাসিডের বিভিন্ন বিক্রিয়াতে যদি ওই লঘু গাঢ় না মানে এরকম যদি কিছু উল্লেখ না করে তাহলে বাই ডিফল্ট কি ধরবো? গাঢ়, কিছু না বলে দিলে গাঢ় ধরতে হয়, তবে এটা উচিত না, এটা উল্লেখ করে দেওয়া উচিত। আর যদি ইনকেস কিছু না ধরে তাহলে গাঢ় ধরা ছাড়া আমাদের হাতে উঠবে না, বুঝতে পারছো? জি ভাই। আর কোনো কোশ্চেন? ঠিক আছে, আমার আর একটু কাজ আছে, তো তোমাদের আজকে আমি শেষ করে দিই, রেকর্ডিংটা একটু করে দিয়ে দিব না। আর হচ্ছে পরশুদিন 3টায় তাহলে এমসিকিউ পরীক্ষা, এটা তো আর কোনো ম্যাথ নাই, তো এটাই একটাই এমসিকিউ পরীক্ষা, 40টা মতো এমসিকিউ থাকবে, আমি তো 25 মিনিট মতো টাইম দিব, আমি গ্রুপে ডিটেলস বলে দিব না। আর কালকে তো বাংলা নববর্ষ, অগ্রিম শুভেচ্ছা থাকলো, ভালো থেকো।